মৃণাল সেন আমাদের মধ্যবিত্তদের অ্যাম্বাসাডার, রাষ্ট্রদূত বলা যায়। আমরা খেয়ালই করিনি যে আমাদের এখানে মুসলমান প্রাধান্য নিয়ে কোনো ছবি হতে পারে, যেগুলোকে তখন খবরের কাগজ ছন্দ পতন ভাবতো, যেগুলোকে ভুল ভাবতো, সেই ভুলগুলো কি ঐতিহাসিক ভুল, যা বর্তমান তাকে উনি খুঁজছেন না, যা অনুপস্থিত বর্তমান তাকে উনি খুঁজছেন। যে আন্তরিকতায় সর্বস্ব ঢেলে দিয়েছিল সেই যুগটা নেই। যে মৃণালদা সাধারণত প্রতিবাদের ছবি, বিদ্রোহের ছবি এগুলো করতেন, সেগুলো তিনি ছেড়ে দিয়েছেন। উনি ভুলে যেতে চাইছিলেন যে এই শহরে রাস্তায় রাস্তায় রক্তের দাগ আছে, ১৪৪ ধারা আছে। বাংলা চলচ্চিত্রের সেই উত্তাল যুগ, যখন ক্যামেরা কেবল গল্প বলতো না, বরং সমাজ এবং রাজনীতিকে নিয়ে কাটাছেঁড়া করত। সেই সময়ে শেষ মহিরুহ ছিলেন মৃণাল সেন। মৃণাল সেন মানে সিনেমা নিয়ে এক নিরন্তর কাটাছেঁড়া, পরীক্ষা নিরীক্ষা, মধ্যবিত্তের অস্তিত্বের সংকট, রাজপথের লড়াইকে সেলুলয়েডে বন্দি করার এক নিরন্তর প্রচেষ্টা, এক আপসহীন জেদ। আজ আমরা কথা বলবো মৃণাল সেনকে নিয়ে। তার অশান্ত সিনেমার ভাষাকে শান্তভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়। মৃণাল সেন আমাদের শহর থেকে চলে গেছেন দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। মৃণাল সেনের মতন নাগরিক কলকাতা শহরে নেই। এটা কলকাতার শহর থেকে প্রায় গয়না খসে যাওয়ার মতন। এই জন্য নয় যে মৃণাল সেন খুব বড় চলচ্চিত্রকার ছিলেন বা খুব বড় শিল্পী ছিলেন বা খুব বড় মানুষ ছিলেন, সে তো ছিলেনই, কিন্তু কলকাতা তার চরিত্রে কিরকম যেন খাপ খেয়ে গিয়েছিল। এবং এই খাপ খেয়ে যাওয়াটা এমনই জরুরি যে আজকে 7 বছর বাদে মনে হচ্ছে হয়তো মৃণাল সেন না থাকাই ভালো। কেন বলছি? যে এই মুহূর্তে ধরা যাক যেসব খবর আমরা খবরের কাগজ থেকে পাচ্ছি বা চুইয়ে আসছে, এই যে বাংলাদেশ, মৃণাল সেন যেখানকার ছেলে, ফরিদপুরে, মৃণাল সেনের বোন মারা যাওয়ার পরে তার মাকে জড়িয়ে ধরেছিলেন কবি জসীমউদ্দিন। জসীমউদ্দিন ওদের পারিবারিক বন্ধু শুধু নয়, ঋত্বিক ঘটকের মার বান্ধবী। ৭১ সালের পরে মৃণাল সেনের মা যখন নাকতলায় ছিলেন তার ছেলের বাড়িতে, মৃণালদার বাড়িতে থাকতেন না, অন্য ছেলের বাড়িতে থাকতেন, তখন জসীমউদ্দিন তার পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করতে যান এবং মৃণালদা বলেন যে এই যে জসিম ভাই এলেন এবং এসে আমার বৃদ্ধা মাকে জড়িয়ে ধরলেন, কোনো কথা নেই মুখে, আমরা ভাইরা দূর থেকে দেখছিলাম, আমার কেন জানি না হঠাৎ ঋত্বিকের কথা মনে পড়ল। দেশটা দুটুকরো হয়ে গেছে, আমার মা আর জসীমউদ্দিন আলাদা আলাদা দেশের লোক। মৃণালদা এভাবে বলেন না, কিন্তু মৃণালদা কেন জানি না জীবনের শেষ দিকে হয়তো এই নিয়ম, ফরিদপুরের কথা ভাবছিলেন, বাঙালি মুসলমানের কথা ভাবছিলেন। এবং আমরা ভুলে যাব না যে তার শেষ ছবি আমার ভুবন, একমাত্র বাঙালি তৈরি ছবি, একমাত্র বাংলা ছবি যা প্রায় সমস্তটাই বাঙালি মুসলমানের দুনিয়াকে ঘিরে, বাঙালি মুসলমানের ভুবনকে ঘিরে। আমরা খেয়ালই করিনি যে আমাদের এখানে মুসলমান প্রাধান্য নিয়ে কোনো ছবি হতে পারে। আমাদের সিনেমায় মুসলমান বড়জোর চরিত্র থাকতো, কখনো একজন সাধুসন্তের চরিত্র অথবা কখনো সমাজ বিরোধীর চরিত্র। মোট কথা মুসলমান সেখানে প্রক্ষিপ্ত অংশ নাটকের, মুসলমান কখনোই প্রাধান্য পায়নি। মৃণাল সেন এই পাপ অপনোদন করতে সচেষ্ট হয়েছিলেন তার জীবনের শেষ ছবিতে আমার ভুবনে। এখন মৃণাল সেন চলে গেছেন, আমরা অনেকটাই যে ধর্মনিরপেক্ষতার কথা বলতাম, যে 19 শতকের কথা বলতাম, যে শিক্ষার কথা বলতাম, তার বাইরে কেন জানি না অনেকটা বাঙালি হিন্দু অথবা বাঙালি মুসলমান হিসেবে পরিচিত, বাঙালি হিসেবে আর নয়। এবং কলকাতা শহরের চরিত্র যদি দেখেন, তাহলে মৃণাল সেনের কথা ভাবলে আমাদের মনে হয় যে যে গলি উপগলিগুলো কলকাতার প্রায় মুদ্রা হয়ে গেছে,
কলকাতাকে দেখাতে গেলে শিরা উপশিরার মতন যে গলি উপগলিকে দেখাতে হয়, তা তো একমাত্র মৃণাল সেনের ছবিতে। উত্তর কলকাতার একটা গলি থেকে আরেকটা গলি, সেখান থেকে আরেকটা গলি, এই গলি উপগলি আমাদের অহংকার ছিল, এখন আমাদের লজ্জা। উন্নয়নের আলোতে আমরা এই শাখাগলি, উপশাখাগলি এগুলোকে মুছে দিতে চাইছি। এত উন্নয়ন, এত শপিং মল, এত এসকালেটার, এর মধ্যে মৃণাল সেন কোথায়? এই প্রশ্নটা যদি আমরা করি, তাহলে দেখব বাংলা সিনেমার আধুনিকতার পরিপ্রেক্ষিতে মৃণাল সেন অত্যন্ত পারিবারিক এবং তথাকথিত আর্ট ফিল্মের মাঝামাঝি জায়গা থেকেই শুরু করেছিলেন। যদি নীল আকাশের নিচের কথা ধরা যায়, তার প্রথম ছবিটাকে তিনি স্বীকার করেন না, রাতভর সাবিত্রী এবং উত্তম ছিলেন, সেই ছবিটা সত্যি ব্যর্থ হয়েছিল। কিন্তু যখন তিনি নীল আকাশের নিচে করলেন, এই ছবি যদিও একজন হিন্দি লেখিকার মহাদেবী ভার্মা, কিন্তু এই ছবিটা কলকাতাকে মর্মে মর্মে ধরেছে। কলকাতার যে আন্তর্জাতিকতা ছিল, কলকাতা বিশেষভাবে কলকাতার হয়ে যায়নি। আজকে যখন কলকাতাকে দেখি, তখন বড্ড বেশি কলকাতা স্থানীয়, এবং এত বেশি স্থানীয় যে কি আমাদের একটা সম্প্রসারিত পাড়া মনে হয়, পিছিয়ে থাকা একটা পাড়া যে প্রাণপণ চেষ্টা করছে নতুন আলো দিয়ে, নতুন অর্কিড দিয়ে প্রমাণ করতে চায় যে সে সমসাময়িকতার সঙ্গে যুক্ত। অথচ যে কলকাতা গলি উপগলির ছিল, নুন ধরা দেওয়ালের মধ্যে ছিল, যেখান থেকে বালি খসে পড়ছিল, সেই কলকাতা কত আন্তর্জাতিক ছিল ভাবুন। যে একজন চীনা হকারের সঙ্গে একজন মহিলার যে সম্পর্ক, দূরের ভাই বোনের সম্পর্ক, একটা দূর দেশের বিপ্লব এবং কলকাতা, সবকিছু নিয়ে মৃণাল সেন ভাবতে পারছিলেন এই শহরের মধ্যেই। এবং আমরা সেটা দেখছিলাম যে নীল আকাশের নিচেতে ভারত, চীন বা পৃথিবীর অন্যান্য সীমারেখাগুলো, পাঁচিলগুলো কিভাবে ধসে যায়, কিভাবে একটা ছোট্ট ঘরের মধ্যেও পরবর্তীকালে, বস্তুত তার শেষ ছবি আমার ভুবনের আগে, যেটা তার ছবি, সেই ছবি মহাপৃথিবীতে তিনি দেখাতে পেরেছিলেন যে বার্লিন ওয়াল ধসে গেলে একটা মশারির ভেতর দেওয়ালও ধসে পড়ে। এই যে বার্লিন প্রাচীর ভেঙে পড়ার সঙ্গে ছোট্ট ভাড়াটে বাড়ির এক মার সম্পর্ক, এইটাই মৃণাল সেন। এই আন্তর্জাতিকতাবাদ আমরা কত সহজে পেতাম মৃণালদার থাকা সত্ত্বে, মৃণালদার থাকা সত্ত্বেও, এবং মৃণালদা ছিলেন বলেই। তার কারণ মৃণালদা যখন, ধরা যাক, আমাদের ছাত্র জীবনের আন্দোলনগুলোর কথা বলতেন, তখন দেখবেন কত সহজে বাঙালি নিম্নবিত্তের জীবনের ভেতরে ঢুকে যেতে পারতেন। তিনি চলে যেতে পারতেন সমরেশ বসুর গল্পে স্মাগলার, তিনি চলে যেতে পারতেন মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকারে, তিনি দেখাতে পারতেন প্রবোধ কুমার সান্যালের গল্পে অন্নাভাব কত ধীরে ধীরে আমাদের স্পর্শাতুর কন্যাদের মন যে কোনো সপ্রতিভ নাগরের তলে বিচক্ষণ হয়ে উঠতে পারছে। এবং 22শে শ্রাবণ যখন তিনি করেছিলেন, তখন তার মূল কৃতিত্ব ছিল, আজ যে বুঝি, যে 5 বছর তিনি নেই বলেই বুঝি বাংলা সিনেমার মর্মান্তিক শ্বাসকষ্ট প্রায় অন্তর্জলি যাত্রায় বুঝি যে এই যে 22শে শ্রাবণ, তাকে তিনি রবীন্দ্রনাথের জন্মদিন হিসেবে, রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসেবে দেখেনি। কারণ এটা একটা বড় ইতিহাস। রবীন্দ্রনাথের পতন হলে একটা জাতির জীবনে মহিরুহের পতন হয়, তার জীবন পাল্টে যায়, তা নিয়ে ছবি করা যেতেই পারে। কিন্তু মৃণাল সেন রবীন্দ্রনাথের কথা আনেননি। তার জীবনে 22শে শ্রাবণ তুচ্ছ এক দম্পতির মিলন রজনী, এবং এই যে মিলন রজনী, এই যে প্রেম এবং তার ব্যর্থতা 22শে শ্রাবণকে সাক্ষী রেখে হলো, এটা একটা ঐতিহাসিক মন্তব্য। কারণ আমাদের যে জাতীয় বিয়োগ দিবস, আমাদের যে ঐতিহাসিক শোকান্তিকা, তা যে একজন তুচ্ছ হকারের জীবনে প্রণয়ের যে গুরুত্ব, তাকে ছেঁড়া কাগজের টুকরো মনে করে, তা প্রথম আমরা দেখলাম। রবার্তো রসেলিনির ছবি ওপেন সিটি রোমস নিয়ে আমরা দেখেছিলাম যে একটি মেয়ে তার প্রেমিকের সঙ্গে তার বিয়ে,
পুলিশ তাকে ধরে নিয়ে গেল। মুসলিনী ফ্যাসিবাদের দম্ভ উড়ে যায়, ছিঁড়ে যায়, তুচ্ছ হয়ে পড়ে থাকে যখন মেয়েটি যে ভ্যানে তার প্রেমিককে নিয়ে যাচ্ছে তার পেছনে দৌড়তে গেলে পুলিশ তাকে গুলি করে এবং সে রাস্তায় পড়ে থাকে, তার স্কার্টটা একটু উঠে যায়। আমরা যে তরুণীর উরু দেখার জন্য এত চঞ্চলতা বোধ করি রক্তে, সেই উরুদেশ উন্মুক্ত, কিন্তু আমরা দেখছি যে ফ্যাসিবাদের সমুদ্র শাসনের দম্ভ তুচ্ছ হয়ে যাচ্ছে। মৃণাল সেনের বাইশের শ্রাবণ এই কারণেই গুরুত্বের যে তার অনশনের কথা বলেছে, খাদ্যাভাবের কথা বলেছে। তো দেখবেন মন্বন্তরকে তেমন দেখানো হয়নি, একটা দূরে লং শটে একটা মিছিল আছে মাত্র যারা খাদ্যান্বেষী তাদের, বাকিটা একজন প্রায় প্রৌঢ় হকার এবং একজন নারী, তাদের মধ্যে যে অনুভূতিগুলো, সেইগুলো দারিদ্র এসে কিভাবে হাত বসায় এবং কিভাবে অনুভূতিগুলোকে নষ্ট করে দেয়। মৃণাল সেন আমাদের মধ্যবিত্তদের অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত বলা যায়। এই যে প্রতিনিধি, এই যে পুনশ্চ, এই ছবি দুটোকে দেখতে পাই না, কিন্তু আকাশ কুসুমকে তো দেখতে পাই। আকাশ কুসুম আমি শৈশবে যে বাড়িতে থাকতাম সেই বাড়ির পাশের বাড়িতে হয়েছিল প্রথমাদিত্য রোডে। বড়লোকে সেই প্রথম আমি ফিল্ম ডিরেক্টর কাকে বলে তখন ডিরেক্টর বলা হতো, মেকার বলা হতো না, দেখি। এবং আশ্চর্য হলেও আপনাদের লাগবে যে মৃণালদা তখন সবুজ পাঞ্জাবি এবং ঢোলা পায়জামা পরতেন এবং প্রচুর পান খেতেন। আমাদের পাড়ার লোকেরা বলছিল ইনি ডাইরেক্টর, তখন আমার ডাইরেক্টর বলা হতো। অপর্ণা সেন দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন, সৌমিত্র নিচে, সেই প্রথম আমার সিনেমার শুটিং দেখা। এবং এই যে জায়গাটা, মৃণাল সেন পরে আমাকে বলেছেন যে জানো এই ছবিটার সঙ্গে তার কোনো মিলই নেই, কিন্তু আমার খালি গোল্ড রাশের কথা মনে পড়ে, বড়লোক হওয়ার গল্প। এই যে সমস্ত ইতিহাস উন্মাদ হয়ে যাচ্ছে, আমি এটাকে একজন যুবকের মধ্যে এনেছিলাম। এই যে আমরা প্রেমিকাদের সামনে একটু বড়লোক হওয়ার ভান করি, একটু সম্পন্ন হওয়ার ভান করি, কারণ নাহলে প্রেমিকা আমাদের গুরুত্ব দেবে না। কি সরল এবং সাদাসিধে ছিলেন মানুষটা, সেটা গল্প করেছিলেন আমাকে, আমি বলতে পারি এখন। সেই গল্পটা উনি কোথাও লেখেননি যে এই যে ধরো তোমরা, মানে আমরা যখন 71 সালে পড়ি যাদবপুরে, যে তোমরা যখন প্রেম করো কি সিগারেট খাও? তো আমাদের সঙ্গে ইয়ে ছিল না, আমরা সবাই চারমিনার ঠারমিনার জাতীয় সস্তা সিগারেট খেতাম। তো উনি বললেন আমি তো খেতামই, আমি চারমিনার ছাড়া আমার কিন্তু ক্ষমতাও ছিল না, কিন্তু প্রেমিকার সামনে চারমিনার বার করলে ধারণাটা কি হয় বলতো? ফলে গীতার জন্য আমাকে 3টে চারমিনার কিনে সেটা সিগারেটের দোকানে উইলসের প্যাকেটে ভরতে হতো। এবং যখন আমরা পাশাপাশি বসে থাকতাম তখন গীতা বুঝতেও পারতো না যে উইলসের প্যাকেট থেকে যা বার হচ্ছে তা হচ্ছে চারমিনার। মৃণালদার গল্পগুলো সত্যি আমাদের জীবনের গল্পের সঙ্গে মেলে। যেমন মৃণালদা আরেকটা গল্প বলছেন গীতা বৌদির সঙ্গে, যে জানো আমি তো মনোহরপুকুর থেকে উঠবো, আমরা প্রেম করতাম রবিবার। তো আমি মনোহরপুকুর থেকে ঝাঁ রোদ্দুর গরম, বিকেল 4:30-র সময় আকাশ মানে রাস্তা থেকে পিচ গলে যাচ্ছে। আমি এসে ভাবলাম যে এত দূর হেঁটে যাওয়া যাবে না, আমি ট্রামে উঠি। ট্রামে কোনটায় উঠবো? সেকেন্ড ক্লাসে, কারণ সেকেন্ড ক্লাসে পয়সা কম। উঠেছি, ফাঁকা ট্রাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ফার্স্ট ক্লাসেও দেখি ফাঁকা, কিন্তু মাঝখানে যে ফাঁকটা তাতে দিয়ে দেখি গীতা। তো গীতা যদি দেখে প্রেমিক সেকেন্ড ক্লাসে, তাহলে তো সর্বনাশ হবে। আমি একটা লাফ দিয়ে নামলাম এই বস্তুটির সামনে, তাতে কন্ডাক্টর হায় হায় করে উঠেই পড়ে যাবেন পড়ে যাবেন। কে পড়ে যাবে কি পড়ে যাবে, আমি হন হন করে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম রবীন্দ্র সরোবরে। সেখানে আমার গীতার সঙ্গে দেখাবে, গীতা আগেই পৌঁছে গেছে। এই যে টুকরো টুকরো কথা, এই যে নিম্ন মধ্যবিত্ত জীবনচরিত, এই যে কলকাতায় যা ছড়িয়ে আছে কালীঘাটে, আহিটোলায়, যেগুলো পশ অ্যাপার্টমেন্ট নয়, যেখানে অর্কিড ঝোলে না, যেখানে চে গুয়েভারা বা ভান গখের রিপ্রোডাকশন থাকে না লিভিং রুমে, সেই সব জায়গা যেখানে রেন ওয়াটার পাইপ দিয়ে অসত্যের চারা বেরিয়ে আসে, যেখানে নোনা ধারা ইটগুলো দিয়ে সামলে বাড়িতে ঢুকতে হয়, এত অন্ধকার যে সিঁড়িতে দেখে দেখে উঠতে হয়। মৃণাল সেন তাদের আত্মকথা লিখতেন এবং সেই আত্মকথাগুলো
আসলে এখন দেখি যে একজন শিল্পী বেঁচে থাকেন কি করে। যখন আমরা নাগরিকতার বিবরণ দিই, তখন আমাদের গত 50 বছরের নাগরিকতার ইতিহাস মৃণাল সেনের ছবিতে যেভাবে বেঁচে আছে, তা কিন্তু অন্য ভারতীয় চলচ্চিত্রকারদের ছবিতে নেই। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অনেকে বলতে পারে, আমাকেও জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়ের কথা মাথায় রেখেছেন এই বিবৃতি দেওয়ার সময়? আমি বলবো হ্যাঁ। তার কারণ ঋত্বিক ঘটক বিশেষভাবে সমকালীন সভ্যতাকে একটা দার্শনিকতার মোড়কে বিরাট পরিব্যাপ্তিতে অতীত ও বর্তমান তিনের মধ্যে যে ব্যবধান তাকে নস্যাৎ করে টাইমলেস এবং টেম্পোরালকে এমনভাবে একাকার করে দিতেন যে তা শেষ পর্যন্ত ভারতবর্ষের আত্মার দর্শনে পরিণত হতো। সত্যজিৎকে আমরা ক্রুদ্ধ দেখেছি এবং আহ্লাদিতও দেখেছি, কিন্তু অপুত্রয়ী এবং ধরুন নগরত্রয়ী অর্থাৎ অপু, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এবং প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং জনঅরণ্য ইত্যাদি তফাৎ করেন, তাহলে দেখবেন সত্যজিৎ রায় যাদের কথা বলছেন একটা দূর অতীত এবং এখান থেকে আমাদের 19 শতকে যে আলোকপ্রাপ্তির স্বপ্ন তাকে খুঁজে পেতে চাইছেন 1959 সাল অবধি। আর 1971 সাল থেকে পাচ্ছেন আমাদের পতনের চিহ্ন, এবং যে পতন থেকে আমাদের পরিত্রাণ অসম্ভব, সেই মধ্যবিত্তের ক্ষয় রোগকে উনি অভিশাপ দিচ্ছেন, কিন্তু একেবারে মধ্যবিত্তের সঙ্গে একাত্ম হতে পারছেন না। যেভাবে সত্য বন্দ্যোপাধ্যায় আজ না হোক বাঁচা গেল কাল, তারপর যেভাবে বলেন, আমাদের মধ্যবিত্ত কাকারা এইভাবে কথা বলতেন। আমরা যখন মৃণাল সেনের পদাতিক দেখি, যে বাবা বলেন বি ব্রেভ ছাঁটাই হওয়ার পরে, সেই বাবাকে আমরা কত না দেখেছি রাজেন্দ্র স্ট্রিটে বা কালী টেম্পল রোডে বা অন্য যে কোনো সহজ রাস্তায়, সবজি বাগান লেনে। এদের তো আর কোথাও দেখা যাবে না। এই যে বাঙালি, যে আপাতত ছোটখাটো চেহারার, যে হয়তো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে বা কাজ করে না, কিন্তু যে স্বপ্ন দেখতে পারে, তাদের ছেলেরা স্বপ্ন দেখতে পারে। আমরা কলকাতা 71-এ পদাতিকে যে ছবি দেখেছিলাম, কোরাসে যে ছবি দেখেছিলাম, সেগুলো কাদের? আমরা যারা যাদবপুরে তখন পড়তাম, এই যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বা আর্টস কলেজের ছাত্র ছিলাম, তাহলে কি দেখেছি? তারা দেখেছি স্বপ্নের দুর্জয় অধিকার। আমাদের বাড়িতে অন্নাভাব থাকতে পারে বা নাও থাকতে পারে, আমরা যথেষ্ট পরিমাণ অ্যাফ্লুয়েন্ট হতেও পারি, নাও হতে পারি, কিন্তু আমরা স্বপ্ন দেখতে পেয়েছিলাম এই যে ভিয়েতনাম এবং কলকাতা এক হয়ে যাবে, হ্যানয় থেকে কলকাতা একটা সরলরেখা টানা যেতে পারে। এই অধিকার তো মৃণাল সেন আমাদের দিয়েছিলেন। যখন ইন্টারভিউ ক্রুদ্ধ যুবকটি ওই ম্যানিকুইনের ছিঁড়ে ফেলে, এবং যখন আমরা দেখি শহরটা থেকে স্ট্যাচুগুলো চলে যাচ্ছে, আমরা মৃণাল সেনের আন্তর্জাতিক গুরুত্ব বুঝি যে ওসমান চেম্বারের হালাতেও, ওসমান চেম্বারের পরে করেছেন, মৃণালদা আগে করেছেন, যে স্ট্যাচুগুলো চলে যাচ্ছে তার মধ্যে দিয়ে এটা সভ্যতার রূপান্তর, এটা ওসমান চেম্বারের হালা এবং মৃণাল সেনের ইন্টারভিউ দু জায়গায় আছে। এই যে ইন্টারভিউতে আমাদের সমাধি চিহ্নগুলো দেখি আমরা, কিংবা আজকে যখন ইন্টারভিউ সিনেমাটা দেখি তখন মনে হয় সত্যি পূর্ণ হয়ে গেছে, কারণ সেই কলকাতা আর নেই, সেই কলকাতার সমাধি ফলককে চিহ্নিত করতে চায় না। আমরা যে সমুদ্র শাসনের কথা ভেবেছিলাম তা আর নেই। আর সবচেয়ে বেশি করে নেই মৃণাল সেনের ব্যাকরণের ভুল। মৃণাল সেন তো ব্যাকরণের ভুল বেছে নিয়েছিলেন ইচ্ছে করেই। আমাদের জীবনে অনেক ছন্দপতন থাকে, থাকবে, সেই ছন্দপতনগুলোই নিয়েছিলেন। এবং আমরা এটাও আজকে মৃণাল সেন চলে যাওয়ার এতদিন বাদে মনে হচ্ছে, যেগুলোকে তখন খবরের কাগজ ছন্দপতন ভাবতো, যেগুলোকে ভুল ভাবতো, সেই ভুলগুলো কি ঐতিহাসিক ভুল? রবীন্দ্রনাথ অশ্রুজল লিখলে বাঙালির যে আর্শপতনের গৌরব তা বোঝা যায়, তেমনি মৃণাল সেনের ওই অসময়োচিত কাঠগুলো যে ভুল, সেটা জেনে মনে হয় বাঙালির জীবনে ভুলের এরকম নন্দনকানন ছিল 70-এর দশকের প্রথমে। এই যে ধরুন কিউবায় এস্পিনোসার ইমপারফেক্ট সিনেমা, বা আর্জেন্টিনায়
সোলানাস জেটিনোর থার্ড সিনেমা, যা ধরুন আরো আগে গ্লোভার রসার সিনেমা অফ হাঙ্গার, ক্ষুধার সিনেমা ব্রাজিলে 1965 সালে। যদি এই ছবিগুলোকে দেখেন তাহলে তো আমরা এটা বুঝতেই পারি যে মৃণালদা খুব সচেতনভাবেই বুঝেছিলেন যে হলিউডের পরিপাট্য তার নয় এবং দরকারও নেই, কারণ অত দামি যন্ত্রপাতি দিয়ে যদি ছবি বানাতে হয় তাহলে ভারতবর্ষে ছবি বানানোর কোনো মানে নেই। আর মৃণালদা সর্বস্ব দিয়ে মনে করতেন। তিনি লালনত্বে দেখে মুগ্ধ হতেন। গীতাদিকে নিয়ে তিনি নাইস ইন দি ওয়াটার দেখতে গিয়েছিলেন এবং তিনি এটা বোঝেন। তিনি সাক্ষাৎকারও বলেছেন, তিনি জনসভা মানে ফিল্মের ওপরে কোনো সেমিনারেও বলেছেন যে নাইস ইন দি ওয়াটার দেখলাম, আমার স্ত্রী ইয়টিংও যায় না, আমার স্ত্রী বিকিনিও পরে না, সে নিতান্ত শাড়ি পরা বধূ। কিন্তু কোথাও আমরা একটা কানেক্ট, এবং আমরা এই যে যোগসূত্র খুঁজে পেলাম, এতে পোলানস্কির সঙ্গে আমার যোগ হলো। কিন্তু আমি যখন কথা বলবো, সেই কথা বলার সময় আমি দেখি যে আন্তনিয়নির শূন্যতা আমাদের শহরে কাজ করে না। ওই ফ্রেম বানিয়ে লাভ নেই এবং ওই নৈপুণ্য এখানে কেউ বুঝবে না। এখানে একদম ইস্তাহারের ভাষায় কথা বলা উচিত, যেটা আমি বলতে চেয়েছি। আপনি ভাবুন, যখন মৃণাল সেন আকালের সন্ধানে করেন, আকাল 50-এর মন্বন্তর হয়েছিল 1943 সালে। তার ঠিক 50 বছর পরে উনি আকালকে খুঁজতে চান। এটা খুব বড় ব্যাপার। যা বর্তমান তাকে উনি খুঁজছেন না, যা অনুপস্থিত বর্তমান তাকে উনি খুঁজছেন। প্রেজেন্স অফ অ্যান অ্যাবসেন্স, তখন কিন্তু দুর্ভিক্ষ নেই। এই যে দুর্ভিক্ষ নেই, একটা জায়গায় উনি খুঁজতে গেলেন। খুঁজতে গিয়ে আস্তে আস্তে দেখলেন অন্দরমহলের গল্পটা, এক বৃদ্ধ জমিদার বাড়ির মৃত্যুমুখী এক শরিকের শিশু। দেখলেন এই ছবির নায়িকাকে, যার চুল খুব কায়দা করে কাটা, যার ভুরু প্লাক করা, এবং যিনি নিতান্ত শহুরে নায়িকা, মেকআপ দিয়ে গ্রামীণ সাজবেন। আর দেখলেন শিলা মজুমদার। এই যে দেখা, এই যে তিনটে জায়গা থেকে মহিলাদের দেখা এবং কাট 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 করে এই যে মিছিলগুলো, উনি 50 বছর আগের বাংলাকে খুঁজতে চাইছেন। কিন্তু ছবিটা সমাপ্ত হলো না। ছবিটা সমাপ্ত হলো না এই জন্য না, টু ফর ডে ফর নাইট ছবিটাকে মতন করে এই ছবিটা বানাচ্ছিলেন। টু ফর ডে ফর নাইটের উনি অসম্ভব ভক্ত, ডে ফর নাইটের প্রভাবও আছে আকালের সন্ধানেতে। কিন্তু আসল কথা কি আছে জানেন, আজকে সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে, যেটা মৃণাল সেন আমার সঙ্গে থাকলে, মৃণাল সেন এই বাড়িতে এসেছেন, আমার দোতলায় ঘরে উনি দুপুর দিবানিদ্রা দিয়েওছেন, সেই জন্যই মনে হতো উনি বলতেন যে সঞ্জয়, এটা টাকা পাওয়ার প্রশ্ন না, এটা বিশ্বাসের প্রশ্ন। আইপিটি যে বিশ্বাস নিয়ে সেই সামালো ধান হোক কাস্তির দেব শান হোক জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে মোনা ধান মোদের প্রাণ হোক, গাইতে গাইতো। সলিল যে আন্তরিকতায় সর্বস্ব ঢেলে দিয়েছিল, সেই যুগটা আর নেই। আমাদের সেই বিশ্বাস নেই। এখন আমরা কনস্ট্রাক্ট করি। একটা জিনিস বানাতে হবে, একটা ঘর বানাতে হবে, একটা দুর্ভিক্ষ বানাতে হবে, একটা রঙিন গ্রাম বানাতে হবে, এবং সেই গ্রামে তুমি গিয়ে তোমার ভুলে যাওয়া কবরগুলোকে আবার তৈরি করবে। হয় না। আসলে বিশ্বাসটা চলে গেছে। যে বিশ্বাস চলে যাওয়া, আপনি দেখবেন, আমার শেষ কথা, কিন্তু মৃণালদাকে আমার খুবই মনে পড়ে। ব্যক্তিগত সম্পর্ক থেকে মনে পড়ে যে আমরা কত অন্যায় করেছিলাম। প্রায় বিশ্বখ্যাত মৃণাল সেনকে আমরা দেশশ্রী পার্কে, তখন তিনি 4 মতিলাল নেহরু রোডে থাকতেন, সেখান থেকে একটা 5 নম্বর বাসে তুলে আমরা 8 ব্রিগেডে নেমেছিলাম এবং সত্যেন্দার ক্যান্টিনে একটা টুলের ওপর দাঁড়িয়ে তাকে বক্তৃতা করিয়েছিলাম। আরেকবার তাকে নিয়ে গিয়েছিলাম, সেবার অবশ্য গাড়িতে তিনি গিয়েছিলেন, তো তার সঙ্গে একজন সাহেব, তিনি ইউলিশ গ্রেগার, তখন তিনি গোদারদের সঙ্গে কাউন্টার বার্লিন ফেস্টিভ্যালের অধ্যক্ষ, পরবর্তীকালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর হন। কিন্তু কত আমি যাদবপুরের জন্য আমার এখন মন খারাপ হয়। যাদবপুর এখন কত দামি জায়গা হয়ে গেছে, ভারতের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, আমি সেখানে পড়িয়েওছি, এটা আমার সৌভাগ্য।
কিন্তু যখন মৃণালদা আসতেন তখন আমরা কিভাবে মেন বিল্ডিং এর সামনে বা কিভাবে যেন লাইব্রেরির সামনে চেয়ার পেতে দিতাম, এবং তিনি এবং উলরিশ গ্রেগার ওই বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতেন ফিল্ম সোসাইটির আহ্বানে ছাত্রদের কাছে, কোনো গুরুত্বপূর্ণ বিভাগীয় সেমিনারে নয়। তখনও অবধি মৃণালদা সেই কৌলিন্য অর্জন করেননি যে তাকে বিভাগগুলো সেমিনারে রাখবে, কিন্তু তিনি ছাত্রদের সঙ্গে মিশেছিলেন এবং এই মেশাটার মধ্যে ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। আমি এই কথাটা আমার জীবনেও ঘটছে, হয়তো মৃণালদার জীবনেও ঘটেছিল। ঘটেছিল মানে দেখতেই পেতাম যে মৃণালদা ক্রমশ একা হয়ে যাচ্ছে। এই যে তার মতিলাল নেহরু বা মনোহর পুকুর রোডের বাসস্থান ছেড়ে তিনি একটা বড়লোকের অ্যাপার্টমেন্টে চলে গেলেন, সেখানে লোকে ইংরেজি বলে, দরজা খুললে মৃণালদা দুঃখ করতেন, একটু একটু ম্লান হেসে বলতেন যে এখানে না সবাই সবাইকে গুড মর্নিং বলে এবং আমাকে চেনে, আমাকে ইংরেজিতে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। তুমি ভাবতে পারো একটু অসুবিধা হয়, দিই উত্তর একটা, সবই তো যেমন হয়ে গেছে তেমন ভাবেই থাকতে হবে, পৃথিবীটা পাল্টে গেছে। এই যে পৃথিবী পাল্টে যাওয়া, মনোহর পুকুরের যে মৃণাল সেন, তিনি দেখছিলেন কলকাতার স্কাইলাইন পাল্টাচ্ছে, কলকাতার ইন্টেরিয়ার ডেকোরেশন পাল্টাচ্ছে, কিন্তু তিনি এই পাল্টানোগুলোকে কতটা অনুমোদন দিয়েছিলেন বলা মুশকিল। এই যে আমরা দেখলাম যে তিনি যে রাজনৈতিক আদর্শের অনুগামী ছিলেন, দাবি করতেন, তারা ক্ষমতায় আসার পরে মৃণালদা ক্রমশই ব্যক্তিগত ছবি করতে শুরু করেছেন। যে মৃণালদা সাধারণত প্রতিবাদের ছবি, বিদ্রোহের ছবি এগুলো করতেন, যেগুলো গড়পড়তা বাঙালির ভাষায় প্রতিবাদ ও বিদ্রোহ, সেগুলো তিনি ছেড়ে দিয়েছেন। একদিন প্রতিদিনে তার একটি মেয়ে হারিয়ে গেল, ফিরছে না বাড়িতে। এমনকি সত্যজিৎ রায় মশাইয়ের জিজ্ঞাসা ছিল কেন ফিরছে না, তো বলবেন সিনেমা একটা কষারীতি লাগে, সিনেমা একটা যুক্তিসিদ্ধ আখ্যান লাগে। মৃণালদার বক্তব্য ফিরছে না বা ফিরলো এটা বড় কথা নয়, আমার শুধু মনে হলো যে এই যে মেয়েটা বাইরে রাত কাটালো, ইনি যে প্রশ্নগুলো উঠলো সেইগুলোকে দেখি, আমি কোনো উত্তর দিতে চাইনি, আমার নিজেরও জানা নেই মেয়েটা কোথায় ছিল, জানার আমি চেষ্টাও করিনি, কিন্তু আমি শুধু দেখলাম মেয়েটা কোথায় ছিল তা নিয়ে কিভাবে প্রশ্ন উঠছে। একদিন এক বৃদ্ধ হারিয়ে গেল। এই যে হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়ায় আমি মৃণাল সেনকে দেখছিলাম, উনি নিজের কথা ভাবছেন হয়তো, আস্তে আস্তে উনি হারিয়ে যাচ্ছেন। যে মৃণাল সেনকে দেখছিলাম তিনি তখন, সত্যি কথা বলতে কি, এই শহরের অহংকার, তাকে দেখলে দারোয়ান দাঁড়িয়ে ওঠে, তিনি নন্দনে প্রবেশ করলে ডিরেক্টর এসে নেমে দাঁড়ান, তিনি সম্মানিত, তিনি নিয়মিত সিনেমাও দেখতেন, কিন্তু মৃণাল দাস সিনেমা করতে পারছিলেন না এবং চাইছিলেন কিনা তাও বলা মুশকিল। একেবারে বেপরোয়া হয়ে শেষ পর্যন্ত আমার ভুবন করলেন, কিন্তু তারপরে দীর্ঘদিন দেখুন উনি নীরব, উনি স্মৃতিভ্রষ্ট হচ্ছিলেন। জাতির যে কালেকটিভ অ্যামনেশিয়া, সমবেত স্মৃতিভ্রষ্টতা, কাউকে পেয়ে বসছিল, উনি ভুলে যেতে চাইছিলেন। উনি ভুলে যেতে চাইছিলেন যে এই শহরে রাস্তায় রাস্তায় রক্তের দাগ আছে, 144 ধারা আছে, জেল ব্রেকিং আছে, অনেক কিছু আছে, সমস্ত জিনিস শপিং মলের সুনিয়ন্ত্রিত বিন্যাসে নষ্ট হয়ে গেছে, কলকাতার আগের মতন নেই। এই বার্ধক্যে মৃণাল সেন কি করবে আমি জানি না। এখন মৃণালদা স্বর্গের উদ্যানে এই নরম রোদের মধ্যে বসে কি ভাবছেন, কলকাতা শহরের জন্য তার আর কি কোনো উন্নয়ন পরিকল্পনা আছে, নাকি কলকাতা 71 এর দিকে তিনি তাকিয়ে ভাবছেন কলকাতা 25 আর তেমন নয়।